আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। প্রতিনিয়ত আমি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে চেষ্টা করি। ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো আমি প্রশ্রয় দেই না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার প্রশ্রয় দেবে না কিংবা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আজকে উপমহাদেশের একজন বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা ভৌতিক গল্প রঙ্গিনী দেবীর খড়গ। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। গল্প যাওয়ার আগে তোমাকে যে কথাটা বলবো, তোমরা প্রতিনিয়ত আমার গল্প শোনো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চেষ্টা থাকবে প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়া। তো আমরা গল্পে ফিরে যাই দেরি না করে। কয়েক বছর আগের কথা, মানভূমি জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একদিকে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগবে না। এটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সর্বশেষ বাড়িগুলোর খিড়কি দরজা খুলিয়ে দেখা যায় পাহাড়ের উপকার শাল, মহুয়া, কুচ্ছি বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ এবং তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড এবং বেলা কাঠের জোর। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পাইলাম। সঙ্গে ছিল আমার দুটো উপরে ক্লাসের ছাত্র, তারা মানভূমের বাঙালি। একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা ভালো বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহার অবলম্বন করিয়াছে। কি করিয়া মানভূমি জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাচরা রাজবাড়ির মহাদশা বিদ্যার মন্দিরের অনেকটা। এই অঞ্চলের এইরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহশূন্য। দক্ষিণের দেয়ালের পাথরের চাই কিংধং ধসিয়া পড়িয়াছে। দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যেও চারদিকে বন, তুলসীর বন জঙ্গল, সন্ধ্যার আকাশে পটুভূমি এবং সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দিরে আমার মনে কেমন এক অনুভূতি সঞ্চয় করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল একথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভাবছিলাম। তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটি ভালো করে দেখবার জন্য। একজন ছাত্র বাধা দিয়ে বলিল, যাবেন না স্যার ওদিকে? আমি বললাম, কেন? জায়গাটা ভালো নয়, সাপের ভয় আছে সন্ধ্যাবেলা। তাছাড়া লোকে বলে অন্যরকম ভয় ভীতিও আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্গিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরা কোনোদিনই ওখানে পুজো হতে দেখিনি। মূর্তি নেই বহুকাল। এরকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরের আমলের আগে। চলুন স্যার, নামি। ছেলেটা একটু যেন বেশি তাড়াতাড়ি করতে লাগলো। রঙ্গিনী দেবীর বা তাহার মন্দিরের সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোকের ইহার পর প্রশ্ন করিয়াছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি, তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায়, কেন যেন বলতে চায় না। আমার মনে হইতেছিল রঙ্গিনী দেবীর সংক্রান্ত কথাবার্তা বলিতে তাহারা ভয় পায়। আমি আর সেই বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়েই দিলাম। বছরখানেক কাটিয়ে গেল। স্কুলের ছেলে কাজকর্ম খুব হালকা অবসর সময় এই গ্রামে গ্রামে বেড়াই। এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম। এক পাতিক আমার অনেক দিন হয়ে আছে। নতুন জায়গা আসিয়া পাতিকটা বাড়িয়ে গেল। চেরো গ্রামে হইতে মাইল 6 দূরে জয়চণ্ডী পাহাড়। ওখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে ওখানে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে ওখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তির কয়েক ঘর মানভূমি প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস।
উহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইল। তিনি বাঁকা বাঁকা মানভূমির বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্প করিতেন। পদ পুঁথির সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার। এদেশের প্রচলিত এত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি, এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ় ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়েছি তার হিসাব দিতে পারবো না। মানভূমির এইসব অরণ্য অঞ্চলের সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রা একটু স্বতন্ত্র। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার আঁকাবাঁকা মানভূমের বাংলার সেগুলো শুনিবার সময় মনে হইত এদেশের এইরূপ ঘটিবে ইহা আর বিচিত্র কি। কলিকাতা তথা বালিগঞ্জের কথা নাই বললাম। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন, চোরপাহাড়ের রঙ্গিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধর মুখের দিকে তাকালাম। রঙ্গিনী দেবীর সম্বন্ধে এই পর্যন্ত আমি কারো মুখে এতটুকু কথা শুনিনি। সেই দিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনিয়াছিলাম, তাছাড়া বলিলাম মন্দির দেখেছি, কিন্তু রঙ্গিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞাসা করেছি সে চুপ করে গিয়েছে, কিংবা অন্য কথায় পড়ে গিয়েছে। চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্গিনী দেবীর নামেই সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূমির জেলায় আগে অসভ্য বুনো জাত বসবাস করত, তারাই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এখানে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল, কিন্তু রঙ্গিনী দেবীর হিন্দু দেব দেবীর মতো নয়, অবশ্য বন্য জাতি ঠাকুর। আগেই ওই মন্দিরের নরবলি হতে 60 বছর আগে রঙ্গিনী দেবীর নরবলি হয়েছে। অন্যকে বিশ্বাস করে রঙ্গিনী দেবীর অসন্তুষ্ট হয়ে রক্ষা নেই। অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে, এই অঞ্চলে দেশ মোহরা হবার আগে রঙ্গিনী দেবীর হাতে খাড়া রক্তমাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ 40 বছর আগেকার কথা। তখন প্রাচীন লোকদের মুখে এই কথা শুনেছি। রঙ্গিনী দেবীর বিগ্রহ দেখে মন্দিরে না, আমি এই পর্যন্ত ভাঙা মন্দির দেখেছি। এখান থেকে কারা বিগ্রহ নিয়ে যায় অন্য কোন দেশে? রঙ্গিনী দেবীর এইসব কথায় আমি শুনতাম ওই মন্দিরে সেবায় এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল এই চোরগ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকেই গিয়েছিল। দেবী খাড়া রক্তমাখা হওয়ার কথা তার মুখে শুনেছি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চোরগ্রামের আর বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোয়নি। শুনেছি কালমূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা যোগ নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ডিবি আছে, খুললে নরপণ্ডু পাওয়া যাবে, নরমুণ্ডু। সাথে এদেশের লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যার পর জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমার গা ছমছম করিতে লাগিল। আরও বছর 2 সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল, সে হয়তো সেখানে আর একদিনও থাকতে চাইতাম না। কিন্তু স্কুলে বাঙালির সঙ্গে মাদ্রিজের বিবাদ বাঁধিল। মাদ্রিজেরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তাহারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকিবে, ইংরেজি মাস্টার একজন মাদ্রিজ রাখিতে হইবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াইতাম, মাঝ হইতে আমার চাকরি রাখা দায় হয়ে উঠিল। এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছে। পূর্বে একেবারে তাহার আমাকে লইয়া যাইতে চেয়েছিল, ম্যালেরিয়ার বয়ে যাইতে চাই নাই। এখন ব্যাগতিক বুঝিয়া দেশে চিঠি পাঠাইলাম, কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে গ্রামের মাস্টারই আমায় ছাড়িয়া দিতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব। এক সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামের সেই আশ্চর্য উপলক্ষ আসিল। আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইয়ে আসবেন। তাহার গরুর গাড়ি সম্মতে তাহারা গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম। ইতিপূর্বে
কখনো আমার বাসায় আসে নাই। বাড়িতে ঢুকেই চারদিকে চাহিয়া বিস্ময় সুরে বলিল, এই বাড়িতে থাকেন আপনি? বলিলাম, আগে হ্যাঁ, ছোট্ট গা বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের ঘরে থাকতাম, এখন খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথের একটা ঠিক করে দিয়েছে আমাকে। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিন একটা যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলের দুর্গকে জেলখানা। হাজার ভূমিকম্পে এই বাড়ির একটু চুনাবালি খসাইতে পারে নাই। বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। ভাবিলাম বাড়িটার গড়ন তাহার ভালো লাগিয়াছে। বললাম, সেকালে গড়ন খুব টনক ঘাগো ঘোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়, আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়িতে হলো রঙিনী দেবীর সেবাতেই বংশের। ওদের বংশ এখন আর কেউ নেই। আমি যে এই বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ অনেক দিন পরে বাড়িতে ঢুকলাম কি না, তাই বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন প্রায় 60। তারপর অন্য কথায় আসিয়া পড়িলাম। চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠিলেন। আরো বছর খানেক কাটিয়া গেল। দেশের চাকরি, স্কুলের চাকরি আশ্বাস পাইলেও আমি যাই নাই, কারণ এখানকার বাঙালি মাদ্রির সমস্যা একরূপ মিটিয়াই আসিয়াছে। আপাতত আমার চাকরিটা বজায় রাখিয়া বলিয়া তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ পরবর্তী এই গ্রামের আমার এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণ পুজোর নিয়ন্ত্রণ রক্ষা করিতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই। রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুর দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রকস হরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়েছিলাম। বাহিরের দরজা তালা খুলিয়া রাখিয়া বলিয়া উঠিল, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকিয়া উঠিলাম। তাই তো বটে, বাহিরের দরজার চৌকাঠের ভিতর দিক থেকে রক্তের ধারা উঠান বাইয়া নেমে আছে দেখা যায়। একটানা ধারা নয়, ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য কারো মুন্ড কাটিয়া লইয়া গিয়েছে মনে হয়। আমি তো অবাক, কিসের রক্ত ধরা? একথা হইতেই কোত্থেকে আসিল, কিভাবে হলো? আর 2-3 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসে কোথা থেকে? তাহার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর বিড়াল ইঁদুরের কথা মনে পড়িল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বলিলাম, দেখ তো রে, রক্তের দাগটা কোথার দিকে আসছে, কোথা দিকে গেল? রক্তের দ্বারা গিয়ে দেখা গেল সিঁড়ির নিচে চোরকুঠির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালের বাড়তি বলিয়া আমি কোনো দিকে চোরকুঠি খুলি নাই। চৌকুটির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে দাঁড়াটা গতি দেখিয়া আমি কিছু বুঝতে পারিলাম না। গতকাল ধরিয়া ঘরটা তালাবদ্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকিতে তো এতটুকু পথ পাবে না। চোরকুঠির তালা লোহার শিকলে চার দিয়ে খোলা হইল। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটার পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচে ধরা সরকি, ভাঙা টিন, সাবলা প্রকৃতির ঠাসে বোঝায়। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণার দিকে গিয়েছে। রাখে হরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিল, এ কি বাবু, এইদিকে কি করে এমন দ্বারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাত তুলিয়া ধরিয়া বলিল, দেখুন তো কাণ্ডটা বাবু। জিনিসটা হাতে লইয়া সে বাহিরে আসতে তার হাতের দিকে চাহিয়া আমি চমকে উঠিলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন পাঙা খাড়া এবং রামদা, আগার দিকটা চওড়া এবং বাঁকানো, বড় চওড়া। ফালাটা তাহার রক্তে টকটক করছে। একটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা হইতে এমনি টপ টপ করে রক্ত পড়িতে লাগলো। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল। 2 বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা গেল সেই গল্প। রঙিনী দেবীর সেবাতেই বংশের বজ্রসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এবং চোরকুঠিতে রঙিনী দেবীর হাতের মাখানো তাহার রাখিয়া গিয়েছে। মরকের আগে বিদ্রোহের খরা রক্ত মাখা হওয়ায় প্রসাদ। আমার মাথা ঘুরিয়ে উঠিল। মরক কোথায় ভাবিতে পারিলাম না।
পরের দিন সন্ধ্যায় চেরো গ্রামের প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল। প্রথম চেরো, তারপর পাশের গ্রামের কাজরা, ক্রমেই জয়চণ্ডী পর্যন্ত মরক বিস্তৃত হইল। লোকে মরিয়া দুলবা হইতে লাগলো। চেরো গ্রামের মাদ্রিস বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালাইয়া আসিলাম, তারপর আর কখনো চড়াইতে যাওয়া হয়নি। গ্রীষ্মের বন্ধের পূর্বে দেশের স্কুল চাকরিটিও পাইয়েছিলাম। সেই হইতে রঙ্গিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলের সতর্ক করিয়া দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বুঝেছিল এতদিন।